বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার চিকিৎসক ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নির্ধারিত ক্লাস আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকে আলোচ্য ওষুধ পালসেটিলা। পালসেটিলার প্রথম পর্ব। পালসেটিলা এমন একটি ওষুধ, যে কোনো হোমিওপ্যাথ একেবারে প্রথম থেকে যারা খুব লো লেভেলে রয়েছেন, যারা হোমিওপ্যাথির খুব প্রাথমিক অবস্থায় রয়েছেন, তিনিও পালসেটিলাকে চেনেন, এবং যারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন তিনিও পালসেটিলাকে চেনেন। এই চেনার ভিতরে শুধু পার্থক্য রয়েছে যে আমি কতটুকু চিনলাম তাকে। আর যেটা বলেছিলাম, এর একটা জিস্ট বা এসেন্স বা একেবারে সংক্ষিপ্ত চিত্র, যে চিত্রটা না হলে যেন পালসেটিলা আমরা নির্বাচনই করতে পারি না। সেটা কি দাদা একটু আগে বলে গেলেন কয়েকটি কথাই। আমাদের খুব শ্রদ্ধেয় নরেন্দ্রবাবু তার ঔষধ পরিচয়ে তিনি এই প্রথম কথা দ্বিতীয় কথা দিয়ে শেষ করেছেন, এইভাবে চতুর্থ কথা পর্যন্ত। আমাদের ডক্টর ইসামাত খান আমার মনে হয় নরেন্দ্রবাবুর থেকে আরও সুন্দরভাবে তার হোমিওপ্যাথিক পারাবারে এর চিত্র তুলে ধরেছেন। তা আমরা সবভাবেই তাকে চেনার চেষ্টা করব। যত আমাদের সোর্স গ্রন্থ রয়েছে, সোর্স গ্রন্থ বলতে ম্যাটারিমেটিকা রয়েছে, ম্যাটারিমেটিকা এই বিশেষ ওষুধটাকে বিভিন্নভাবে চিহ্নিত করেছেন, তার লক্ষণ দিয়ে আমাদেরকে আপন করে তুলেছেন, খুব কাছের পরিচিত ব্যক্তি করে তুলেছেন। আমরা তার শিশুবেলা দেখব সে কেমন কি আচরণ করে, আমরা তার যে কৈশোর বয়স সেখানে কি আচরণ করে, যখন সে যুবক হয়েছে তখন আচরণের কি পরিবর্তন আসছে, যখন সে বিবাহিত হয়েছে বিবাহ পূর্ব অবস্থা তার কী মানসিকতা, বিবাহ পরবর্তী মানসিকতাটা কি, এক এক পর্যায়ে আমরা পালসেটিলার এক একটা বিভিন্ন রূপ দেখার চেষ্টা করব। এবং তার ভিতরে যে ওকে কি বলে, যেমন একটা মালা গাঁথতে গেলে আপনি যে জিনিসটাকে দেখেন না সেটা হচ্ছে মালার গ্রন্থিত সুতাটা। ওই সুতাটাই ধরে রেখেছে সমস্ত ফুলগুলোকে, ফুলগুলোর অস্তিত্ব, ফুলগুলোর যে স্থিতি, এটার পিছনে রয়েছে সুতা। আমরা যত সিমটম দেখি না কেন এর ভিতরে একটা সুর, সমস্ত জায়গায় যেন সে সুরটা রয়েছে, বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে। সেটা কি, সুরটা কি? প্রথমে হচ্ছে মানসিক অবস্থাটা কি, পরিবর্তনশীলতা, দাদা যেটা বলে গেলেন। শুধু মানসিক অবস্থা এটা না, শারীরিকভাবেও তার সিমটমগুলো পরিবর্তিত হচ্ছে, যেটা আলোচনা করা হয়েছে। তার আচরণে যেমন পরিবর্তন আসছে, মানসিকতায় যেমন পরিবর্তন আসছে, ঠিক তেমনি শারীরিক লক্ষণগুলোতেও পরিবর্তন চলে আসছে। দাদা যেটা বললেন তার স্টুলের ব্যাপারটা, পায়খানার ব্যাপারটা, পেশেন্ট এসে জানাচ্ছে যে ওই যে সেই ব্যাপার যেটা ঘটে, যে একটু আগে বলা হলো, বিরক্তির প্রয়োজন নেই। তা আমরা যে জিনিসগুলো দেখেছি, প্রথম পরিবর্তনশীলতা, দ্বিতীয় হচ্ছে নম্রতা, খুব জেন্টেল, তৃতীয় হচ্ছে তার কান্নার একটা স্বভাব যেটা একেবারে তুলে ধরে। আমাদের ফোন করে বলতে হয় না যে চাচি আম্মা অথবা ভাবি অথবা এই খালা, আপনি যখন আমার চেম্বারে আসবেন দয়া করে যদি কেঁদে দেন তাহলে আমার সুবিধা হয় ওষুধ নিতে, নির্বাচন করতে। এই অবস্থা বলা লাগে না। প্রশ্ন যখন আমি করব তখনই উত্তরটা কান্নাই চলে আসে। সে তার উত্তরটা দিচ্ছে দিয়ে কি, কান্না দিয়েই। তার রোগ যন্ত্রণা যখন বর্ণনা করছে কেঁদে কেঁদে বর্ণনা করছে। খুব বিশেষ বিষয় হচ্ছে এই জায়গাটাই, খুব লক্ষণীয় জিনিস। আর সে পিপাসাহীনতা, গরম কাতর, গোসলে ভালোবাসে,
স্নানে ভালোবাসে, ওই যেটা বলা হলো। আর একটা জিনিস সাথে, সেটা হচ্ছে শরীরে শীতবোধ, চিলিনেস রয়েছে, শীতবোধ, অথচ গরম অসহ্য, তার কাছে আস্বাদন অসহ্য, গরম ঘর অসহ্য। সে ছোট শিশু, সে এসির ভিতরে ঘুমাতে চায়, শুতে চায়, পাখার বাতাস চাইছে, বাইরে যেতে চাইছে যেখানে সুন্দর খোলা হাওয়া রয়েছে। এইগুলো হচ্ছে এই পালসি টিলার একেবারে খুব মারাত্মক জায়গা। এই একটা বিশেষ চিত্র। একটা হচ্ছে নম্রতা, পরিবর্তনশীলতা, গরম কাতর অবস্থা, পিপাসাহীনতা। এই যে থ্রেড যেটা আলোচনা করা হলো, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বলা হয় থ্রেড, এই যে সুতা, অদৃশ্য সুতা। তারপরে যত ফুলের মালা দেওয়া হোক না কেন, অর্থাৎ যত রকমের তাকে এই রুব্রিক দিয়ে, লক্ষণ দিয়ে সাজানো হোক না কেন, ওই যে সুতাটা, ওটা একেবারে আপনার নিতেই হচ্ছে, থাকতেই হচ্ছে, তার উপস্থিতির জন্য বর্তমান, তা না হলে অন্য কিছুর জন্য থাকে না। এমন একটি চিত্র এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যখন একটা রোগী মানে ওষুধের চিত্র বর্ণনা করা হয়, সেটা করতে গিয়ে সে আঙ্গিকে আমরা দেখেছি ওর একটা অনড় চিত্র যেন রয়েছে, যেন সমস্ত জায়গায় ওই কথাগুলো আমরা জিজ্ঞেস করি, এবং পেশেন্টও এসে আমাদের কাছে তার ইঙ্গিত দেয়। সে যে পালসি টিলা, এ প্রথম থেকে ইঙ্গিত দেবে। দাদা যেটা বললেন সুন্দর করে, যে প্রথমে এসে কত নম্রতা, মাঝে রাগ, পরে হাসি, মাঝখানে আবার কান্না, বিভিন্ন অবস্থা সৃষ্টি হচ্ছে, এই পরিবর্তনশীলতা রয়েছে। তা আমি যেভাবে এই আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে শিশু অবস্থা থেকে পালসি টিলার কী মানসিকতাটা আসে, তার আচরণে কি আসে, আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। ধরুন, বাস্তবিকই সংসারে প্রথম সন্তান, কন্যা সন্তান, প্রথম সন্তান এসেছে, আসার পরে তার যে শারীরিক যে অবয়ব দেখলেই পালসি টিলাকে আপনাকে আদর করতে মন চাইবে, তাকে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ আপনি ফিল করবেন, তার অঙ্গ অবয়বে। শুধু তাই নয়, তার মানসিকতায় সে খুব জেন্টেল, ভদ্র। সবাই বলে একেবারে নম্র, ভদ্র, শান্ত। এইটি আপনাকে প্রথমে আকর্ষণ করবে। যে শিশু খুব দুষ্টু, প্রচণ্ড পরিমাণে চঞ্চল, কথা বললে শোনে না, খুব জেদি, স্বভাবতই আমাদের মন মানসিকতা তার প্রতি একটু রুষ্ট ভাব হয়। আর হচ্ছে কোমল স্বভাবের, খুব জেন্টেল। তাহলে আমরা প্রথম যে জিনিসটি পেলাম পালসি টিলার শিশু সম্পর্কে, সেটা হচ্ছে মাইল্ড। মাইল্ডনেস, মাইন্ডলেস কি ডিসপোজিশন, মাইল্ড ডিসপোজিশন। নেক্সট হচ্ছে কোয়াইট ডিসপোজিশন। জেন্টেল ডিসপোজিশন। এইগুলো হচ্ছে একেবারে প্রথম দেখা দৃষ্টিতে মাইন্ডের সিমটম, কিন্তু এটা অবজেক্টিভ সিমটম। যে শিশু শান্ত, ওকে তো বলা হয় না শান্ত কিনা, আপনার চোখের সামনেই সে শান্ত রয়েছে। কোয়াইট ডিসপোজিশন, দেখলেই বুঝতে পারবেন যে সে শান্ত, এখানে বসে রয়েছে, নড়েচড়ে নেই, সুন্দরভাবে বসে রয়েছে, হয় আপনার দিকে তাকিয়ে আছে বা দেখছে, ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই যে জিনিসগুলো, এইটা হচ্ছে ফার্স্ট তার এটা প্রথম যে আমাদের লুকিংটা, অবজারভেশনটা, সেটা রয়েছে এটা। নেক্সট হচ্ছে এই পালসি টিলার শিশু, মনে রাখুন যেটা বলেছি, সংসারে প্রথম সন্তান। ধরুন ছেলে বিয়ে করেছে, একমাত্র ছেলে, তার প্রথম সন্তান মেয়ে, কন্যা সন্তান। তার কথা চিন্তা করুন, সব আদর তো সেই গিয়ে পাবে, সব আদর তো তারপরেই, সবার
দৃষ্টি, সবার যে যাকে বলে স্নেহ, মায়া, মমতা সব। আর এর মানসিকতাটাকে লক্ষ্য করুন, এ হচ্ছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট আর কি, শুধু অ্যাফেকশনেট না, সে তাকে স্নেহ করলে সে ফেরত দেয়। কিভাবে দেয় দেখতেছি, রিটার্নস অ্যাফেকশন। কিভাবে দেয় অ্যাফেকশন? চিলড্রেন কিসেস অ্যান্ড কেয়ার্স আমরা এইটুকু জানি, অ্যাফেকশন রিটার্নস অ্যাফেকশন। যে স্নেহ, তার ভিতরে স্নেহশীল, সে স্নেহ পেলে স্নেহই ফেরত দেয়। তা কীভাবে দেয়? আমরা স্নেহ করি কীভাবে? হয় বাচ্চাটাকে কোলে নিই, মাথায় হাত বুলাই, আমরা অনেক সময় তাকে আদর করার জন্যে তাকে পাপি দিত, কিস করি আমরা। শিশুটাও তাই করে, আপনারা লক্ষ্য করেছেন কিনা? ছোট সন্তান সেটা করে কিনা? আপনি তাকে আদর করে একটু কিস করলেন, সেও তাই করে। দিস ইজ রিটার্নস অ্যাফেকশন। আপনি যেটা দিলেন সেইটাই সে দিচ্ছে। নেক্সট হচ্ছে এই যে চিলড্রেন কিসেস অ্যান্ড কেয়ার্স। তাকে একটু জড়িয়ে ধরেছেন, সেও গলায় আপনাকে জড়িয়ে ধরবে, ছোট শিশু। রিটার্নস অ্যাফেকশন। দ্বিতীয় একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে সবার স্নেহ সেজন্য একেবারে শুষে নিচ্ছে। অ্যাবজর্বস অ্যাফেকশন। অ্যাবজর্বস অ্যাফেকশন। মাত্র দুটো ওষুধ, এক সময় শুধু একাই ছিল পলসেটিলা, এখন যোগ হয়েছে নতুন ওষুধ, একটা ওষুধই যোগ হয়েছে। এইটা জিনিসটা কেমন? অ্যাবজর্বস অ্যাফেকশন। সেটা কি? অ্যাবজর্বস অ্যাফেকশন মানে শুষে নেওয়া। শুষে নেওয়া মানে তার কার্যকলাপে এমন কিছু করে যে আপনি তাকে স্নেহ না করে পারবেনই না। স্নেহ নিগড়ে নেয় সে, আপনি তাকে স্নেহ করতে বাধ্য। অর্থাৎ তার এমন কার্যকলাপ, এমন আকর্ষণ, তাকে ভালো না বেশে আপনি পারবেন না, তার কথা মনে না করে পারবেন না, তাকে কোলে না নিয়ে পারবেন না, আদর না করে পারবেন না। দিস ইজ অ্যাবজর্বস অ্যাফেকশন। এই হচ্ছে পলসেটিলা। গেল না দাদা, এটা নতুন ওষুধ, BOSS দেখাচ্ছে দাদা। শুধু এটা ফাউন্ড হয় কমপ্লিট রেপার্টরিতে। আমি দেখাচ্ছি দাদা পরে। নেক্সট লক্ষ্য করুন, এ সবসময় ভালোবাসে, থাকতে চায় মায়ের কাছে। ক্লিংইং মাদার টু। ক্লিংইং মাদার টু। এখন যদি বলা যায়, বলে যে ও থাকে কোথায়, কার কাছে বেশি থাকে, তখন বলে ও তো থাকে দাদির কাছে, মার কাছে থাকতে চায় না বেশি, থাকে দাদির কাছে। তা আপনি কি করবেন? দাদি তো আর খুঁজে পাবেন না রেপার্টরিতে যে দাদির কাছে থাকে, থাকে তো মার কাছে। আপনি এইটাই নেবেন। কেন নেবেন? যে ওটা হচ্ছে মাদারলি অ্যাফেকশন। ওই মা তাকে দেখুন, ও সে রাগ করে, খাসনি কেন, খা। আর ওই তুমি এভাবে ছোটো মানুষের সঙ্গে করতেছো কেন, ওইভাবে ওর জোর করতেছো কেন? ওই কোলে নাও, কোলে নিয়ে দাদা ভালো, হ্যাঁ দিদি ভালো, এ দেখাই তা দেখাই, আস্তে আস্তে খেতে দেয়, গল্প বলি, আদর করি। এইটাই সে চায়, এইটাই সে চায়। মা সেটা দেয় না, মা দেয় শাসন, রাগ করে। সেই কারণে ওই দাদির কাছে সে থাকে, থাকতে ভালোবাসে। এই দাদিই হচ্ছে তার মা। দিস ইজ মাদারলি অ্যাফেকশন। যেটা কি? কেয়ার্স অ্যান্ড প্রোটেকশন। অ্যাফেকশন, কেয়ার্স অ্যান্ড প্রোটেকশন, দিস ইজ দ্য সিম্বলিক ওয়ার্ডস অফ মাদার।
সিম্বলিক এক্সপ্রেশন অফ মাদার, যেখানে সে কেয়ারস রয়েছে, যেখানে সে নিরাপদ, সিকিউর প্লেস, ইসের উৎস, সেইটা হচ্ছে মাদার, যেখানে থেকে সে ভালোবাসে, যার কাছ থেকে ভালোবাসে, সেটা বাবাও হতে পারে। রাইট, দিস ইজ। তাহলে এখানে এই যে পাচ্ছে কি চাচ্ছে দেখেন, কেয়ারসড, কেয়ারসড ডিজায়ার টু বি, ডিজায়ার টু বি কেয়ারসড, সে আদর চাই, ভালোবাসা চাই। ওই যে সে সেটা দাদির কাছ থেকে পাচ্ছে, যার কাছ থেকে পাচ্ছে সেখানে সে সেখানে যাবে। এই শিশু এইটাই। সেটা হচ্ছে ওই শিশুর সেই অবস্থাটাই, সে এককভাবে সবার একেবারে এই করে নিয়েছে, দ্যাট ইজ একচ্ছত্র অধিপতি, সে সমস্ত কিছু। আমরা পেয়েছি জেন্টেল, আমরা পেয়েছি সে মিশুক, সে একেবারে অ্যাফেকশনেট, সমস্ত কিছু পেয়েছি। বিপত্তি কখন ঘটে, সে জেলাস হয়ে ওঠে কখন? জেলাস হয়ে ওঠে যখন তার ভাই হয়। প্রথম মেয়ে হয়েছে, ঠিক আছে তো, যার প্রথম সন্তান কন্যা সে ভাগ্যবান, এমনই তো উক্ত হয়েছে। দ্বিতীয় সন্তান অপেক্ষায় থাকে যে এখনকার সময় যে এরপরে তো ভাই হয়েছে, মেয়ে হয়েছে, তো একটা ছেলে হোক, হলো ছেলে সংসারে। ধরুন হয়তো দীর্ঘদিন যদি পরে হয়, দীর্ঘ প্রচেষ্টার পরে ছেলে হয়, তাহলে সবার অ্যাটেনশন ওই মেয়ে বাদে চলে যায়, ছেলের প্রতি যায় না। এইটাকে সে সহ্য করতে পারে না। ভাই হওয়াতে সবার দৃষ্টি যখন চলে গেছে, তার থেকে অ্যাটেনশন সরে গেছে, তখনই আমরা পেয়েছি জায়গাটাকে জেলাসি। জেলাসি, যেই জেলাসি নিউ বর্ন বেবি, jealousy children in when a new baby take the attention of the family away, তার কাছ থেকে যখন সবার দৃষ্টিতে সরিয়ে নেয় ওই নিউ বেবির পরে, অর্থাৎ নিউ বেবি যখন সবার অ্যাটেনশনটা সরিয়ে নেয়, তার দিকে নেয়, কার কাছ থেকে? ওই মেয়েটার কাছ থেকে, তার আগের আপার কাছ থেকে, বোনের কাছ থেকে, তখন সে কি ওঠে? ওই মাইল্ড বেবি, কোয়াইট বেবি হয়ে যায় জেলাস। হোয়াট ইজ জেলাসি? এনভিয়াস আমরা দেখছি পরে, মারাত্মক জায়গা, কিন্তু অল্প একটা ওষুধ, তার ভিতরে জেলাসি। কি জেলাসি হয় যে আমি তো ওই আসনটা পেলাম না, অত আদর পাচ্ছি না, আমার আদর চলে গেছে, আর সবাই ওকে আদর করছে, এখন তার কি ক্ষতি করা যায়? তখন বলেছে কি, তুমি যে তোমার ভাই একটু কোলে নাও, সে হয়তো দেখা করলে কি এইভাবে চিপে দিয়েছে, এগুলো অত জোরে ধরে না, ও কান্নাকাটি করবে, হয়তো ভাই কেঁদে উঠলো, এটা তার কিন্তু কোনো দুঃখ হচ্ছে না, মজা পাচ্ছে সে। দিস ইজ জেলাসি। জেলাসিতে কি হয়? অপরের ক্ষতির প্রচেষ্টা আসে, অপরের কষ্টে নিজের ভালো লাগা, এই ব্যাপারটাই চলে আসে। আমি যেটা পাচ্ছি না সেটা যখন অন্য পাচ্ছে, এইটা দেখে। আমরা পাশাপাশি পেলাম আরও কিছু রুব্রিক, সেটা হচ্ছে এনভি। দেখুন, এনভি ফিলিং, হেট অ্যান্ড এনভি। দেখেন ওর ভিতরে ঘৃণা চলে আসছে, সেই শিশুর ভিতরে ঘৃণা চলে আসছে। হেট কি?
কোয়ালিটি অফ আদার্স। কোয়ালিটি অফ আদার্স, এই কোয়ালিটি, হোয়াট ইজ কোয়ালিটি? সে দেখুন, সে মেয়ে আর ও ছেলে, দিস ইজ দি কোয়ালিটি। দীর্ঘ আকাঙ্ক্ষিত বিষয়, দিস ইজ দ্য কোয়ালিটি। শুধু গুণের বিচার না, যে গুণ হতে হবে এই এই সে সুন্দর বা এই রয়েছে তা নয়, কিন্তু সে মেয়ে আর এ ছেলে, দিস ইজ দ্য কোয়ালিটি। সে এনভিয়াস হচ্ছে, ঈর্ষাকাতর হচ্ছে কিসের জন্যে? ওই কোয়ালিটি অফ আদার্স। তাহলে এরপরে বোন জন্মায়নি, জন্মেছে ছেলে। অ্যাভারশন, সেক্স, অপোজিট। অপোজিট, অ্যাভারশন, সেক্স, অপোজিট। দেখুন একেবারে ভিতরে গ্রথিত রয়েছে, খুব মারাত্মক জায়গায় উন্মোচন করা হয়েছে, কিন্তু খুব মারাত্মক জায়গায় আমরা ডিসকভার করেছি যে পরবর্তী জীবনে তার মানসিকতার চেঞ্জ যে হয়, সে বিয়ে করতে চায় না, সে পুরুষ পছন্দ করে না। কেন এই ব্যাপারটা আসে? একেবারে ছোটোবেলার ভিতরে রয়েছে। দেখুন এই যে আমরা পাচ্ছি অ্যাভারশন, সেক্স, অপোজিট। অপোজিট মানে সে যদি মেয়ে হয় তাহলে অপোজিট সেক্স হলে সে মেল হবে, মেলের প্রতি। সে যদি ফিমেল হয় মানে দ্যাট ইজ ফিমেল হয় তাহলে মেলের প্রতি, সে যদি মেল হয় ফিমেলের প্রতি, এইটা অপোজিট সেক্সের প্রতি সে অ্যাভারশন। অ্যাভারশন মানে স্ট্রং ডিসলাইক, তীব্র ঘৃণা, অপছন্দ, সেটা করবে। অ্যাভারশন মেন টু, এটা পরবর্তীতে আসবে, আমি একটা আগাম বার্তা দিয়ে দিচ্ছি। অ্যাভারশন মেন টু, অ্যাভারশন ম্যারেজ টু। এই যে করতে চায় না, এটা শিশুর কথা বললাম না, এটা পরবর্তীর কথা বললাম। দেখছেন, অ্যাভারশন মেন টু, পুরুষকে সে অপছন্দ করে। এর একবারে মূল জায়গা ওই ছোটবেলার ওই ভাই, ছোটবেলার ওই ভাই হচ্ছে আজকে পুরুষের অপছন্দের কারণ পরবর্তীতে। কেননা অবচেতন মনে আমরা যে আচরণ করি, অবচেতন মনে সেটা জমা রয়েছে, আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা যেটা পাইনি সেটা জমা রয়েছে ওর ভিতরে। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করবো হয়তো। সেটা হচ্ছে কি, একজনের ওয়াইফ তার স্বামীর উৎপাত খুব, তার উৎপাতের জন্য নিয়ে গেছে সাইকিয়াট্রিস্টের কাছে। সেটা কি সমস্যা হচ্ছে, সে নিজের আর মানুষ ভাবে না, সে নিজের ভাবে গরু। এখন কোনো অবস্থাতে তাকে বোঝানো যাচ্ছে না যে তুমি তো মানুষ, তুমি গরু ভাবো কেন? না আমি গরু। এখন তাকে ধরে নিয়ে গেছে, সেটা অনুবাদের মতো অবস্থা। এখন ডক্টর জিজ্ঞেস করেছে যে আপনি তো মানুষ? না মানুষ না, আমি গরু। এখন তো সর্বনাশ করেছে। তা আপনি বলছেন যে আপনি নিজেরে গরু ভাবা শুরু করলেন কবে থেকে? তখন কেন, আমি যে সময় বাছুর ছিলাম সে সময়। তাহলে ওই বাছুর অবস্থার থেকে তার এই অবস্থাটা। তখন ডাক্তার দেখলে তো সর্বনাশ, এর তো বাঁচানো যাবে না। একটু তাহলে খড়কুটো তো খায়, ঘাস খায়, ঘাসের সঙ্গে ভিটামিন যা আছে সেই ব্যবস্থা করতে হবে, নাহলে তো বেচারা না খাইই মারা যাবে। এখন এই যে আমাদের পালসিটিলা, সে যে পুরুষ অপছন্দ করে, একেবারে সেই জায়গাটা আছে, সেই গোড়া থেকেই সে অবচেতনে রয়েছে যে আমি অবজ্ঞার শিকার হয়েছি, আমি হয়েছি, স্নেহ থেকে বঞ্চিত হয়েছি ওই ভাইয়ের কারণে। ভাই মানে অপোজিট সেক্স। আমরা ধীরে ধীরে অগ্রসর হব, বোঝার চেষ্টা করব, সমস্ত কিছু জানার যে কী কী রয়েছে। আচ্ছা, তারপরে একটু দেখি শিশুদের বিষয়ে আজকে কথা হচ্ছে। একেবারে প্রথম জায়গাটা অবস্থায় সেটা হচ্ছে সে কোলে থাকতে পছন্দ করে।
শুয়ে থাকতেও পছন্দ করে, তবে একা না, পাশে তার মা থাকতে হবে। এখন মায়ের কথা তো বললাম যে কে মা হয়, সে দাদি হতে পারে, আব্বু হতে পারে, যাই হোক না কেন আমরা তার কোয়ালিটিটা দেখব, যাকে সে মাদারের মতো ভাবছে, যেখানে সেভ রয়েছে, সে সিকিউরড অবস্থায় রয়েছে, অ্যাফেকশান রয়েছে, কেয়ারস রয়েছে, এগুলো যার থেকে পাচ্ছে সেই তার মা। সেটা কি? ক্যারিড ডিজায়ার টু বি, ক্যারিড ডিজায়ার টু বি, ডিজায়ার্স টু বি, ক্যারিড, ক্যারিড, ফন্ডেলড অ্যান্ড, ফন্ডেলড অ্যান্ড। এই ফন্ডেলটা কি? ফন্ডেলটা হচ্ছে আদরের স্পর্শ, আদর করাটা, এটি সে চাই। শুধু বয়ে নেওয়া না, আদর করা তাকে। আর কি সাথে? ক্যারিড ডিজায়ার টু বি অ্যান্ড রকড, একটু ঝোলাবে তাকে। কেন? রকিং, রকিংয়ে কি হয়? সে ফিজিক্যালে অ্যামিলারেট হয়, ফিজিক্যালি অ্যামিলারেট, সে শারীরিকভাবে ভালো বোধ করে, রকিং। এবং ডিজায়ার টু বি রকড, তাকে ঝোলাতে হবে। যে শিশু চায় একটু ঝোল, শুধু হাঁটা না, কোলে নিয়ে হাঁটা না, একটু ঝোলাতে চাই, ঠিক আছে? এই যে শব্দ করছি, দিস ইজ ফন্ডেল, যে শব্দ তাকে আনন্দ দিচ্ছে, আদর দিচ্ছে, সোহাগ দিচ্ছে, দিস ইজ ফন্ডেলড। এই জিনিসটা হচ্ছে রকিং, ফিজিক্যাল অ্যামেল। ডিজায়ার টু বি রকড, সে তাকে ঝোলাক কেউ, দোলাক কেউ, সেটা চাই। রকড, ডিজায়ার টু বি। সে কেউ তাকে দোলাক, সেটা সে চাই। এর একটা বড় জায়গা হচ্ছে সে আলোতে থাকতে চায়, অন্ধকারে তার ভয়। ফিয়ার ডার্ক অফ, ফিয়ার ডার্ক অফ, লাইট ডিজায়ার ফর, লাইট ডিজায়ার ফর, সে আলো চাই। এই ডার্কে কি রয়েছে? কি ভয়? ভয়টা আননোন ভয়, সেটা হচ্ছে ঘোস্ট। সব থেকে অদেখা ভয় আছে ঘোস্ট, যা আপনি জীবনে কোনো দিন দেখেন নাই, সাক্ষাৎ হয় নাই, ওইটারই সবচেয়ে বেশি ভয়। ছোটোবেলা থেকে সবারই ভয়। অন্ধকারে যেয়ে দেখেন, একা ফাঁকা যেয়ে দেখেন, ওই ভয় ভিতর থেকে চলে আসবে। কারণ আমার গল্প শুনেছি, এমন জিনিস হয়, এমন জায়গায় আসে, ভিতরে আমাদের ভয় চাপা রয়েছে, হয় আমাদের সেই অবচেতনে পরিবেশে আমাদের সে ভয় জেগে ওঠে, এবং আমরা বেশি ভীত হলে প্রত্যক্ষ করতে থাকি ভূত। ওই এই এসে গল্প করতে থাকি, বাবা এই তাল গাছের মাথায় এক পা, আর ওই পাশের আর এক তাল গাছের মাথায় এক পা, এগুলো সে প্রত্যক্ষ করে, ভিজুয়ালাইজ করে দেখে, কারণ ভিতরের ভয়টা সামনে দেখতে বাধ্য করায়। দিস ইজ এই যে ফিয়ার ডার্ক অফ, দ্য লাইট ডিজায়ার ফর, সে আলো চাই। এই হচ্ছে আমরা মোটামুটি পালসিটিলার একেবারে প্রাথমিক পর্যায়টা দেখলাম, যে ছোটোবেলার থেকে, শিশু অবস্থা থেকে তার আচরণ, তার মানসিকতাটা কেমন হয়। এই অবস্থায় যে হোক না কেন, এই যে বলেছে কান্নাকাটি করছে, কোথায় ব্যথা হয়েছে, কোথায় ব্যথা লাগছে, পেটে নাই, সে এক্সপ্রেস করতে পারে না, বলতে পারে না যেখানে পেটে 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 লাগছে, পেটে লাগছে, হ্যাঁ, তা মুখী বল পেটে কোথায় লাগছে। এইখানে পারছে এক্সপ্রেস ডিজায়ার টু, এক্সপ্রেসিং অল সেলফ ইম্পসিবল, নিজেকে ব্যক্ত করা অসম্ভব, সে করতে পারে না যথাযথভাবে। আর সে উত্তরটা দেয় মুখে না বলে, অ্যান্সার নোডিং বাই, অ্যান্সার নোডিং বাই, সে উত্তর দিছে মাথা কাজ করে, মাথা নেড়ে উত্তর দেয়। একা ওষুধ এখানে কিন্তু এখনো পর্যন্ত পালস, যে মাথা নেড়ে উত্তর দেয়। আপনি উত্তর দিলেন,
প্রশ্ন করলেন, সে মুখে না বলে মাথায় ঘাত করে উত্তর দিল। এই হচ্ছে আজকে প্রাথমিক একটা ধারণা দেয়া হলো যে শিশু অবস্থা থেকে সে কেমন হয়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা দেখব এর পরবর্তী অবস্থা, তার মানসিকতা কী কী জাগে। হ্যাঁ।